দর্শক স্বাগত জানাচ্ছি একাত্তরের মুখোমুখি অনুষ্ঠানে। সাথে আছে আমি শফিক আহমেদ। সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আজ স্টুডিওতে, একাত্তর টেলিভিশন স্টুডিওতে কথা বলতে আমাদের সাথে উপস্থিত আছেন এবি পার্টির সদস্য সচিব মুজিবুর রহমান মঞ্জু এবং একই সাথে নতুন রাজনৈতিক দল যেটি হতে যাচ্ছে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য জয়নাল আবদিন শিশির। আপনাদের দুজনকেই স্বাগত একাত্তরের মুখোমুখি অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য। আপনাদের অনেক ব্যস্ততা এবং এই আলোচনায় আমাদের সাথে অনলাইনে যুক্ত আছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, যিনি মূলত ছাত্র রাজনীতি করতে করতে আজকে অনেক পর্যায়ে অনেক ধাপ বাংলাদেশের এই রাজনীতির গতি প্রকৃতি সম্পর্কে যার অভিজ্ঞতা, দলের বাইরেও অনেক অন্য দলেও তিনি বড় পদে ছিলেন, অর্থাৎ কেন্দ্রীয় ছাত্রলীগেরও তিনি সভাপতি ছিলেন, জনাব হাবিবুর রহমান হাবিব, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা। আমরা শুরুতেই জনাব হাবিবুর রহমান হাবিব আপনার কাছে যেতে চাই, কিন্তু তার আগে যে প্রশ্নটি আপনার কাছে রাখতে চাই, গেল 16 ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেয়া বক্তব্যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন যে 2025 সালের শেষ দিকে অথবা 26 সালের প্রথমার্ধে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। একই রকমভাবে সেই বক্তব্যের খানিকটা আরেকটা পরিষ্কার করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের যিনি প্রেস সচিব জনাব শফিকুল আলম। তিনি বলেছেন যে সেটির সময়সীমা জুন মাসের মধ্যে, অর্থাৎ 2026 সালের জুন মাসের মধ্যেই নির্বাচন হতে যাচ্ছে। এরই মধ্যে আমরা দেখছি যে বাংলাদেশে আরেকটি নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করার জন্য নানাভাবে তারা কাজ করছেন, সারা দেশে তারা ঘুরছেন, যেটি বৈষম্য বিরোধী আন্দোলনের ব্যানারে, যেটি গত জুলাই আগস্টের 2000 প্রাণের বিনিময়ে আমি বলতে পারি যে এই অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়েছেন এবং প্রায় অসংখ্য মানুষ আহত হয়েছেন, এখনও অনেকেই হাসপাতালে চিকিৎসাধীন আছেন। জনাব হাবিবুর রহমান হাবিব, আপনি কি মনে করেন যে নতুন রাজনৈতিক দল গঠন করা, এমনকি নির্বাচনের দিন ঘোষণা করা, এর মধ্যে অন্তর্বর্তী সরকারের কোনো যোগসূত্র বা কিংস পার্টি বলে যেটি হয়, সেটি কি হচ্ছে? আপনাকে ধন্যবাদ। অনেক দিন পর একাত্তর টেলিভিশনে আসতে পেরেছি। আমি উপস্থিত থাকতে পারলে ভালো হতো, কিন্তু আমার দুর্ভাগ্য, আমার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান দীর্ঘ 5.5 বছর প্রায় মিথ্যা মামলা কারাগারে ছিলেন। এই তো পরিবর্তনের পরে বের হয়েছেন তিনি, গতকাল মারা গিয়েছেন, যে কারণে আমাকে আসতে হয়েছে। আমার আরো কয়েকটা প্রথম ছিল, সবই আমার বাতিল করতে হয়েছে। তো আপনি একজন প্রতিযোগী সাংবাদিক, আপনার ব্যাপারে আমার অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন ধারণা আছে। একজন বুদ্ধিদীপ্ত, কথা বলেন, লেখালেখি থেকে শুরু করে সবকিছু। এবং দুজন আলোচক আছে, তারা আমার পরিচিত, বিশেষ করে মঞ্জুবের সাথে অনেক সময় কথা বলেছি, আমরা তর্ক করেছি, তার ব্যক্তিগত সম্পর্ক আছে। তা আমি এই ব্যাপারে সরাসরি আসতে চাই। সেটি হলো এই, যে বাংলাদেশের নতুন রাজনৈতিক দল গঠন হয় এটা প্রথম না। বিভিন্ন সময় হয়েছে, বিভিন্ন সময় সরকারের থেকেও দল গঠন করেছে, জেনারেল এরশাদ সাহেব করেছিলেন। তারপরেও কিন্তু জেনারেল এরশাদ সাহেব 1986 সালের নির্বাচনে, সেদিন বিএনপি 5 দল 7 দল সাথে যায়নি, সেই নির্বাচনে কিন্তু আওয়ামী লীগের কাছে ধরাশায়ী হয়েছে। একটি পর্যায়ে 48 ঘন্টা ফলাফল ঘোষণা বন্ধ রেখে আওয়ামী লীগকে 86টা আসন দিয়ে বাদ বাকি আসনগুলি দু একটা তার পক্ষের লোকজন কিন্তু সব সিট নিয়ে গিয়েছিল। স্বাভাবিকভাবে নতুন দলকে গঠন করলে আমরা তাদেরকে ওয়েলকাম জানাবো, ওয়েলকাম করবো। তবে সরকারের থেকে যদি কোনো সুযোগ সুবিধা নিয়ে বা সরকারের দলের সঙ্গে, সরকার দল তো না, সরকারে যারা আছেন তাদের সহযোগিতা নিয়ে, তাদের কাছ থেকে কিছু সুযোগ সুবিধা নিয়ে যদি কেউ দল গঠন করতে যায়, সে ব্যাপারে আমি কেন, যে কোনো মানুষের আপত্তি করি। আর নতুন ভাবে যদি দল গঠন করেন, নিজস্ব নিজের মতো নিজের ভুবন তৈরি করেন, সে কোনো অসুবিধা নেই। আর আমি তো মোটেও দেখি না, অসুবিধা তো দেখি না। কারণ হলো এই, এই দীর্ঘ 17.5 বছর, 15.5 বছর আওয়ামী লীগের দুঃশাসন এবং 2 বছর ওমান লীগের শাসন, এই সব কিছু 17.5 বছরে বিএনপি কে সাইফুর রহমানকে বের করে নিয়েছে, মেজর হাফিজকে নিয়েছে, মান্নান ভাইকে নিয়েছে, পরবর্তী সঞ্জয় বাবুকে গিয়েছে, খন্দকার গিয়েছে, শাহ আহমদ আবু জাফর গিয়েছে, শাহজাহান, অ্যাডভোকেট শাহজাহান, তাকে নিয়োগ করা হয়েছে। কিন্তু মূল বিএনপির কোনো ক্ষতি করতে পারে নাই। কারণ
এত কিছু যাওয়ার পরেও যদি 2024 সালে নির্বাচনটা হতো, তাহলে বিএনপি আমার মনে হয় একাই 250 থেকে 260 আসন পেত। তাই আমরা এই ব্যাপারে অনেক কিছু না, আমাদের এই ব্যাপারে বিএনপি কেউ উদ্দেশ্য করে অনেক কথা বলা হচ্ছে, বিএনপি অস্বস্তি ফিল করছে, বিএনপি নিজেদেরকে আহ, মানে একটু মনে করছে, হীনমন্যতা ভুগছে যে আমাদের কি হবে দল হলে। আমি মনে সেটা মনে করি। কারণ হলো বিএনপি লোকেরা একজনও সেখানে যাবে, একজনও যাবে না। আওয়ামী লীগের 15.5 বছরের দুঃশাসনের সময় যখন যায়নি, তখন নতুন একটা দল হবে, সেই দলে যাবে, এটা আমরা ভাবি না। বরঞ্চ এই দলে কারা যাবে? কমিউনিস্ট পার্টির লোকেরা যাবে না, জামাত তারাও যাবে না। তারপরে আপনার আলাদা যে সমস্ত ছোটখাটো জুনায়দ শেখের দল আছে, মাহমুদুর রহমানের দল আছে, তারাও যাবে। তাহলে নতুন দলে কারা যাবে? নতুন দলে যাবে আওয়ামী লীগের রাজনীতির সাথে তারা সম্পর্কিত, এখন আওয়ামী লীগ করতে পারছে না, বিভিন্ন চাপে আছে, তারা যেতে পারে। যেতে পারে বলতে যাবে তা বলবো না, যেতে পারে। হাবিবুর যেমন রহমান হাবিব, জামাত। আপনি আমাদের সাথে অনলাইনে যুক্ত থাকবেন, আলোচনাটি শুনবেন নিশ্চয়ই। আপনি যে প্রশ্নটি তুলেছেন যে এই জাতীয় নাগরিক কমিটিতে যুক্ত হবেন মূলত আওয়ামী লীগেরই যারা এখন রাজনৈতিকভাবে অর্থাৎ প্রকাশ্যে আসতে পারছেন না তারাই আসবেন, এই আলোচনায় আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য এবং যিনি গণমাধ্যমের সাথে লিয়াজো করেন জয়নাল আবেদিন শিশির। আপনি এই হাবিবুর রহমান হাবিব যে প্রশ্নটি করলেন যে আপনারা আওয়ামী লীগের মানে যারা ছিল আওয়ামী লীগের সাথে যারা প্রকাশ্যে আসতে পারছেন না তাদেরকে প্রকাশ্যে আসার একটা, তাদেরকে দিয়ে এই জাতীয় নাগরিক কমিটিতে তারা আসতে পারেন, এরকম কি সুযোগ দেখছেন বা আপনারা কি তাদেরকে নিচ্ছেন? কারণ এর মধ্যে দেখছি যে একজন বলেছেন যে আওয়ামী লীগের সাবেক কাউন্সিলরদের দরকার। আচ্ছা, ধন্যবাদ শফিক ভাই, আপনার মাধ্যমে দেশবাসীকেও ধন্যবাদ। শুরুতে স্মরণ করছি আমাদের জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। 1947 এবং 71 থেকে শুরু করে যারাই এই ভূমির জন্য আত্মত্যাগ করেছে সবাইকে স্মরণ করছি এবং আহত 30,000 জীবন্ত যোদ্ধাদেরকেও স্মরণ করছি। হাবিব ভাই যে জিনিসটা বললেন, হাবিব ভাই একজন বর্ষিয়ান রাজনীতিবিদ, ওনার সাথে শ্রদ্ধার সাথে দ্বিমত করে বলতে চাই, উনি যে একটি ভয়ঙ্কর তথ্য আমাদেরকে দিলেন বা অভিযোগ করলেন যে আওয়ামী লীগের সাথে যারা জড়িত তারাই জাতীয় নাগরিক কমিটির সাথে যুক্ত হবে। আমি ব্যক্তিগতভাবে হাবিবের সাথে বলতে চাই, হাবিব ভাই আপনি তো একসময় ছাত্রলীগ করেছেন, আপনি এখন বিএনপির সাথে আছেন। আমি যদি আমার ব্যক্তিগত প্রোফাইল বলি, আমি বিএনপি ফ্যামিলির সন্তান, আমি ছাত্রদল করেছি, আমি তো জাতীয় নাগরিক কমিটির সাথে আসছি। আমার তো এখানে রাজনৈতিক পরিচয়টা এখানে মুখ্য না, কারণ আমি মনে করেছি জাতীয় নাগরিক কমিটি এখনো একটি রাজনৈতিক উদ্যোগ, এটি এখনো রাজনৈতিক দল নয়। হ্যাঁ, এটা খুব দ্রুতই আমরা দলের দিকে যাচ্ছি। এখন আওয়ামী লীগের কেউ কি আমাদের জাতীয় নাগরিক কমিটিতে আছে? হাবিব ভাই এর বিন্দু মাত্র কি কোনো সম্পৃক্ততা দেখাতে পারবে? কোনো কমিটিতে যদি আসবো আসবো হাবিব ভাই, হাবিবুর রহমান হাবিব, আপনি যে প্রশ্নটি তুলে যে জাতীয় নাগরিক কমিটিতে আওয়ামী লীগের আত্মগোপনে থাকা যারা নেতাকর্মী আছেন তারাই আবার জাতীয় নাগরিক কমিটিতে যুক্ত হবেন, যেটি একটি রাজনৈতিক দল গঠনের একটি আমরা বলতে পারি যে একটা উদ্যোগ, সেটি এখন দল হয়নি। বেশ সম্ভাবনার কথা বলেছেন উনি। তো সেই বিষয়ে আপনার আসলে কোনো তথ্য থাকলে আপনি বলতে পারেন আমাদের আলোচকদের সামনে। দল গঠন হলে তখন দেখেন, দল যখন গঠন হবে, এটা আমাকে যারা নিম্ন পর্যায়ে যারা তো পোস্ট পজিশন নেই, আচ্ছা, আমরা আমি ভালো ঠিক হাবিবের করে একটু চিনি, সাপ্লিমেন্ট দিব। আপনারা ঠিক করে চিনি না। এইরকম লোক যেতে পারে। হাবিব এটা বলছি। হাবিবুর রহমান হাবিব, আপনাকে একটা প্রশ্ন করতে চান জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য জয়নাল আবেদিন শিশির। প্রশ্নটি যদি আপনি শুনতে পান তাহলে আপনি যেহেতু অনলাইনে যুক্ত আছেন তাহলে আপনি তার উত্তরটা খুব সংক্ষেপে দিবেন, কারণ আমরা এই আলোচনায় আমাদের সাথে যুক্ত আছেন এবি পার্টির সদস্য সচিব মুজিবুর রহমান মঞ্জু, তার সাথে আমরা এই বিষয়ে আলোচনা করব। হাবিবুর রহমান হাবিব, আপনাকে প্রশ্ন করছেন আমাদের অতিথি জাতীয় নাগরিক কমিটির সদস্য কেন্দ্রীয় সদস্য জয়নাল আবেদিন শিশির। হ্যাঁ হাবিব ভাই, আমার কাছে আমি যে প্রশ্নটা আপনাকে রাখতে চাই সেটা হচ্ছে, আপনি বললেন যে ভবিষ্যতে আওয়ামী লীগ আমাদের দলে যোগ দিতে পারে বা আমাদের রাজনৈতিক শক্তিতে অনুপ্রবেশ করতে পারে। আপনি অলরেডি আমরা যদি দেখি বিএনপির কিছু নেতা অলরেডি আওয়ামী লীগকে ওয়েলকাম জানাইছে বিএনপিতে যোগদানের জন্য, যেমন নিপুণ রায়, শ্যামাবাদের কথা আমরা সোশ্যাল মিডিয়া দেখেছি। অলরেডি আপনারা কিন্তু মানে আওয়ামী লীগকে ওয়েলকাম করতেছেন এটা, আর আমরা আমাদেরটা হচ্ছে একদম অনুমান, আপনি ধরে নিচ্ছেন। আর দ্বিতীয়ত হচ্ছে আপনারা যেটা বলতেছেন, আমার কাছে মনে হয় আপনাদের অনুমানে আমাদের সাথে ধারে কাছেও নাই
কারণ আমরা বলেছি আওয়ামী লীগ নিষিদ্ধ হবে, ছাত্রলীগ আমরা নিষিদ্ধ করছি, আপনারা বিরোধিতা করছেন। আমরা আওয়ামী লীগ নিষিদ্ধ করতে চাই, আপনারা বিরোধিতা করতেছেন। এখন আমরা তো মানে আওয়ামী লীগের গণহত্যার বিচার চাই, নিষিদ্ধ চাই, সবই চাই। তারপরেও আওয়ামী লীগ আমাদের দলে যোগ দিবে, আর আপনারা আওয়ামী লীগের নিষিদ্ধও চান না, ছাত্রলীগের নিষিদ্ধের বিরোধিতাও করলেন, এবং প্রকাশ্যে আপনাদের নেতারা ঘোষণা দিচ্ছেন আওয়ামী লীগ কেউ আমাদের দলে আসতে চাইলে আসতে পারে। তাহলে কথাটা তো আপনার এটা কোনোভাবে বাস্তবসম্মত না। এইভাবে যদি আপনারা চিন্তা করেন তাহলে তো জাতীয় ঐক্য মানে হবে না। উত্তরটি দেখ। এখন আপনি আমার বলেন, এখন আমরা কি আপনাদের বিএনপিতে আওয়ামী লীগের অনুপ্রবেশ, আওয়ামী লীগ বিএনপির সাথে জোট করা, আওয়ামী লীগকে আবার রাজনীতি মানে পুনর্বাসন করা, এই আশঙ্কা বেশি করব, নাকি যারা আওয়ামী লীগের নিষিদ্ধ চায়, আওয়ামী লীগের গণহত্যার বিচার চায় এবং বাংলাদেশে তাদের রাজনীতি নির্মূল চাই, তাদেরকে আমরা সন্দেহ করব তারা আওয়ামী লীগের পুনর্বাসন করতে পারে? জি, উত্তরটা দেই। জি, আমি বলেছি যোগ দিতে পারে। আমি বলেছি যে এর বাইরে তো লোক, সাধারণ মানুষ যারা আছে, যারা রাজনীতি করে না, তারা নতুন দলে যোগদান করবে। কিন্তু আওয়ামী লীগেরও যারা নিম্ন পর্যায়ে যারা আছে, তারা দল করতে পারছে না, নেতা না, তারা যোগদান করতে পারে, এই কথাটা বলেছি। আর ছাত্র নিষিদ্ধের ব্যাপারে যখন সিদ্ধান্ত হলো, আমি সবচেয়ে আগে অভিনন্দন জানিয়েছি, এবং পাশাপাশি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য বলেছি। এই আওয়ামী লীগ তো সেই আওয়ামী লীগ না, এই ছাত্রলীগ সেই ছাত্রলীগ না, অথবা এদের নিষিদ্ধ করতেই হবে, এদের নির্বাচনে আসতেই দেওয়া হবে। আগামী 3টা টার্ম আওয়ামী লীগের নির্বাচনে আসতে দেওয়া উচিত হবে না, এবং রাজনৈতিক দল হিসাবেও তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করা উচিত বলে আমি মনে করি। এখন শ্যামা ওবায়েদ আর নিপুণরা কি বলবো সেটা আমার দলের স্ট্যান্ড না। আমার দলের স্ট্যান্ড, আমার নেতা জনাব তারেক রহমান পরিষ্কার করে বলেছেন, আওয়ামী লীগের কোনো নেতা কর্মী, কোনো সন্ত্রাসীকে কোনোভাবেই বিএনপি যেদিকে না দেয়, যে দিবে সে তো যাকে নিয়ে আসবে সে তো বিএনপি করতেই পারবে না। যে দলে হাবিবুর রহমান হাবিব, আপনার দলের ভারপ্রাপ্ত হাবিবুর রহমান হাবিব, আপনার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বক্তব্যে বলেছেন এই কথাও, যে বিএনপিতে যেন কোনো অনুপ্রবেশ না ঘটে সেটি তিনি সাবধান থাকতে বলেছেন আপনাদেরকে, আপনাদের দলের নেতাকর্মীদেরকে। আমরা আলোচনায় আসব, আপনি আমাদের সাথে অনলাইনে যুক্ত থাকবেন। আমরা এই পর্যায়ে আলোচনায় আসলে আসতে চাই। এবি পার্টির সদস্য সচিব মুজিবুর রহমান মঞ্জু, আপনি নিজে কমপক্ষে 30 বছর এই রাজনীতি পর্যবেক্ষণ করছেন, রাজনীতির সাথে জড়িত, রাজনৈতিক দল করেছেন। আপনার দলে অনেক স্বনামধন্য মানুষ আছে, জ্ঞানী মানুষরা আছে, ব্যারিস্টার ফুয়াদ এবং সাবেক সচিব সুলাইমান চৌধুরী সহ অনেক মানুষ আছেন। আপনি কি মনে করেন যে এটি একটি কিংস পার্টি হতে যাচ্ছে? সরকার, অন্তর্বর্তী সরকার একটি রাজনৈতিক উদ্দেশ্য বাস্তবায়ন করবেন এই জাতীয় নাগরিক কমিটি গঠনের মধ্য দিয়ে? ধন্যবাদ আপনাকে, আপনার মাধ্যমে দর্শক এবং শিশির এবং আমাদের শ্রদ্ধেয় হাবিব ভাইকে। প্রথম কথা হচ্ছে যে কিংস পার্টি নামে যেটা বলা হয়, আমাদের দেশে তো আপনি যদি সফলতার কথা বলেন, মানে রাজনৈতিক দলের সফলতা বিচার করা হয় আসলে কে ক্ষমতায় গিয়েছে এবং শাসন করেছে। তো সেই হিসাবে তো যদি আমরা সরাসরি ধরি, ক্ষমতায় থেকে যারা দল করেন বা দলের ইয়া করেন, এগুলোকে আমরা সাধারণত কিংস পার্টি বলি। কিংস পার্টি বলতে অ্যাকচুয়ালি কোনো না, অনির্বাণ হয়েছিল ফেরদৌস আহমেদ কুরশির নেতৃত্বে একটি কিংস পার্টি ক্ষমতায় থেকে ক্ষমতার আশ্রয়ে দল করা জাতীয় পার্টি হচ্ছে সবচেয়ে বেশি উদাহরণ। বিএনপিকেও অনেকে বলে যে বিএনপিও ওয়ান টাইপস অফ কিংস পার্টি। আর যেটা বলেছেন যে 111-এর সময়, সেটা তো সফল হয় নাই, দলই করতে পারেন না, দল করার আগে ওনারা ক্ষমতাচ্যুত হয়েছেন। তো কথা হচ্ছে যে আসলে কিংস পার্টি বলেন কিংবা কুইন পার্টি বলেন, প্রত্যেকটা রাজনৈতিক দলেরই আপনার একটা সক্রিয়তা মানুষ দেখবে, মানুষ কোন দলে যাবে। যে কথাটা হাবিব ভাই তুলেছেন, হাবিব ভাই কিন্তু অনেক ব্যাখ্যা দিয়েছেন যে বিএনপি থেকে কেউ যাবে না, জামাত থেকে কেউ যাবে না, তাহলে নাগরিক কমিটিতে যাবে কারা? যাবে বলতে গিয়ে একটা সম্ভাবনার কথা বলেছেন, যে আওয়ামী লীগের কথা, সম্ভাবনার কথা। কিন্তু তো হাবিব ভাই তো যেটা শিশির যেটা বলেছে, হাবিব ভাই তো আওয়ামী লীগ করতেন, উনি তো বিএনপিতে গিয়েছেন। তো আওয়ামী লীগের কেউ যদি তওবা করে পরিশুদ্ধ হয়ে নাগরিক কমিটিতে যায় বা তাদের নতুন রাজনৈতিক দলে যায়, এখন সমস্যা কোথায়? এটা একটা নীতিগত প্রশ্ন। আরেকটা প্রশ্ন হচ্ছে আওয়ামী লীগের লোকেরা যারা এই ফেসিবাদের সাথে জড়িত, তারা রাজনীতি করতে পারবেন কিনা, এটা তো আইনের ব্যাপার। আমাদের দেশে যদি এরকম আইন করা হয়, বিচার করা হয় যে যারা এই ফেসিবাদের অংশ ছিলেন তারা ভবিষ্যতে কোনো রাজনৈতিক দলে যেতে পারবেন না, রাজনৈতিক দল করতে পারবেন না, তাহলে তো সে আর নাগরিক কমিটিও করার সুযোগ নাই,
তারেক রহমান ওনার দল নিয়ে তো টেনশন করার দরকার নেই, ওনার দলে অনুপ্রবেশের কারণ ওদের উপর যদি একটা সিল দিয়ে দেওয়া যায়। না, এখন আপনি একটা- আপনার এবি পার্টিতে কি নিবেন? না না, আমি যদি আপনাকে তওবা করে আসে। আমি আপনাকে একটা নীতিগত কথা বলছি, এরপর নেবে কি নেবে না সেটা তো দলের ব্যাপার। আপনি যদি দল খোলেন একটা ইনক্লুসিভ পার্টি, আপনি যদি দল পরিচালনা করেন যে বাংলাদেশের নাগরিকরা আমার দলে আসতে পারবে, আপনি আওয়ামী লীগের লোক, এই যে গোলাম মোল্লা রনি আগের দিন আওয়ামী লীগ করেছে, পরের দিন বিএনপি নিয়েছে না, আগের দিন বিএনপি করেছে পরের দিন আওয়ামী লীগে নিয়েছে, এরকম ঘটনা হ্যাঁ, আছে না? গাইবান্ধার- আপনাকে আমি উদাহরণ বলি, আপনার ওই যে লক্ষ্মীপুরের রামগতিতে আপনার রব সাহেব, যিনি সিএসপি রব বলে পরিচিত, উনি বিএনপির লোক, ঠিক আছে? পরের দিন যখন আশরাফুদ্দিন নিজানকে বিএনপি নমিনেশন দিয়েছে, পরের দিন উনি দল ছেড়ে গিয়ে আওয়ামী লীগ থেকে নমিনেশন নিয়েছেন। আবার গোলাম মোল্লা রনি আওয়ামী লীগের এমপি ছিলেন, আওয়ামী লীগ থেকে নমিনেশন পান নাই, উনি বিএনপি দেশে নমিনেশন নিয়েছেন। এইটা তো বাংলাদেশের রাজনীতিতে। না, আমরা আরো জানি রামগঞ্জে দেখেছি যে আনোয়ার খান আপনি এই ধরনের বহু ঘটনা দেখতে পাবেন। না, দল বদল, তো দল সেই জায়গায় আমরা হঠাৎ অন্য করে দলে যুক্ত হওয়া, এটি কথা হচ্ছে রেওয়াজ আছে। অনেক ঘটনা আছে। এমনি বিতর্ক করে তো লাভ নাই। আমি কয়েকটা বিষয় আলোচনা করতে চাই, যেমন শিশির এখানে আছেন, যে তারা একটা নাগরিক কমিটি করেছেন, এটাকে রাজনৈতিক দল বলেন নাই তারা। দল আবার গঠন এটা বৈষম্য প্রাথমিক বিরোধী পদ্ধতি। ছাত্র আন্দোলনকে তারা সবসময় মানে রাজনৈতিক দলগুলো থেকে আলাদা করে রেখেছেন। যেমন আমি দেখি আন্দোলনের সময় কিন্তু আমরা আন্দোলনকে সাপোর্ট করেছি, কিন্তু কেউ আমরা গিয়ে বৈষম্য বিরোধীর মঞ্চে উঠি নাই। তাদেরকেও আমরা বলেছি আপনারা আলাদাভাবে আন্দোলন করেন, আমরা আপনাদেরকে রাজনৈতিক দল হিসেবে সাপোর্ট করব। এখন প্রশ্ন হচ্ছে তারা রাজনৈতিক দল করতে আগ্রহী হলেন কেন? এখানে একটা বিগ কোশ্চেন। এই রাজনৈতিক দল কেন গঠন করতে হচ্ছে জাতীয় নাগরিক কমিটিকে বৈষম্য বিরোধী আন্দোলন থেকে, সেই আলোচনায় আমরা আসব একটু বিরতির পর। আপনি আমার আলোচনাটা শেষ করার সুযোগ দিন। আপনার অবশ্যই আপনি পুরো কথা এখানে বলতে আচ্ছা, পারবেন, ঠিক আপনার আছে। বক্তব্য। তবে বিরতি নিতে হচ্ছে। আমাদের সাথে যুক্ত থাকবেন হাবিবুর রহমান হাবিব, এবং আমাদের স্টুডিওতে আছেন জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য জয়নাল আবদিন শিশির। দর্শক, আমরা বিরতিতে যাচ্ছি, আমরা ফিরছি কিছুক্ষণ পর, আমাদের সঙ্গেই থাকবেন। দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম ৭১-এর মুখোমুখি অনুষ্ঠানে। সাথে আছে আমি শফিক আহমেদ। আজ আমাদের স্টুডিওতে চলমান পরিস্থিতি, নির্বাচন, এমনকি নতুন রাজনৈতিক দল গঠনের উদ্যোগ জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য জয়নাল আবদিন শিশির, এবং আমাদের সাথে অনলাইনে যুক্ত আছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব। আর শুরু থেকেই আলোচনায় যুক্ত ছিলেন এবি পার্টির সদস্য সচিব মুজিবুর রহমান মঞ্জু। আমরা কেন জাতীয় নাগরিক কমিটি, মূলত আন্দোলন হয়েছে, প্রাণ দিয়েছেন বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে জড়িতরা, কেন এই আন্দোলনের পর শেখ হাসিনার বিদায় এবং অন্তর্বর্তী সরকারের, বিশেষ করে ডক্টর মোহাম্মদ ইউনূসকে অনিবার্য কারণে দায়িত্ব নিতে হয়েছে, অনিবার্য কারণ, এখন কেন জাতীয় নাগরিক কমিটিকে একটি রাজনৈতিক দল গঠনের উদ্যোগ নিতে হচ্ছে? আপনি তো, আপনার রাজনৈতিক দল আছে এবি পার্টি, এরকম নিবন্ধিত রাজনৈতিক দল এখন ৪৪টি। আমি যে কথাটা বলছি যে এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা নাগরিক কমিটি একটা রাজনৈতিক দল করার সিদ্ধান্ত নিয়েছে, এটা আমাদের রাজনীতির একটা বড় বিজয়। কেন আমি বিজয় হিসেবে দেখি? প্রথম কথা হচ্ছে এই জেনারেশন যারা জেন জি আমরা যেটাকে বলছি, এবং এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা খুব লাউডলি বলছে যে আপনারা রাজনৈতিক দলগুলো যেখানে ব্যর্থ হয়েছেন সেখানে আমরা আন্দোলন করে এত বড় একটা বিজয়ের সূচনা করেছি, এই জায়গায় তারা যখন বলছে আমরা একটা রাজনৈতিক দল করতে চাই, এটা আমাদের জন্য একটা বিরাট আনন্দের, আমার দৃষ্টিকোণ থেকে। এবং এটাকে আমি খুবই ইতিবাচকভাবে দেখি যে ঘুরে ফিরে যারা এতদিন রাজনীতি বিমুখ ছিল তারা কিন্তু রাজনীতির দিকে আসতে চাচ্ছে। সেজন্য আমি একেবারে মানে সবাই মিলে আমরা তাদেরকে ওয়েলকাম করি। নাম্বার 2 হচ্ছে যে এই রাজনৈতিক দল করার ব্যাপারে এই যে একটা সন্দেহ সংশয় সবাই বলছে, একটা রাজনৈতিক দল যখন যেমন ধরেন বিএনপিকে একটা সময় মানুষ খুব সুবিধাবাদী দল বলতো, বিএনপি কোনো রাজনৈতিক দল না, এই ধরনের নানা ক্রিটিসিজম ছিল। কিন্তু গত 15 বছরে বিএনপি জেল, জুলুম, গুম, খুন, এত কিছুর পর, ডিজিএফআই, এনএসআই এর এত ষড়যন্ত্রের পরে বিএনপি কিন্তু ভাঙে নাই। এবং বিএনপি যে গণতান্ত্রিকভাবে একটা রাজনৈতিক আন্দোলন গড়ে তুলেছিল সারা দেশে তাদের কর্মীদেরকে নিয়ে, আপনি তো দেখেছেন যে নদী সাঁতার কেটে, তারপরে শীতের রাতে মাঠে 3 দিন 4 দিন আগে লোকেরা এসেছে, এটা নতুন বিএনপির অভ্যুদয় ঘটেছে বাংলাদেশে। তো সেই জায়গা থেকে আমি যেটা বলছি যে একটা রাজনৈতিক দল কিন্তু ঘাত প্রতিঘাত মেনে ওটা দল আকারে গড়ে ওঠে।
যেমন আমরা যখন নতুন দল আপনার কাছে করতে গিয়েছি, প্রশ্ন ছিল জাতীয় নাগরিক কমিটিকে কেন একটি রাজনৈতিক দল গঠন করার উদ্যোগ নিতে হচ্ছে, হ্যাঁ, কোন সেই- বাস্তবতা? সেই- আপনারা সেই- রাজনৈতিক দল তো এখানে 44-45টি রাজনৈতিক দল, নিবন্ধিত রাজনৈতিক দল আছে, তাহলে কোন প্রেক্ষাপটে কেন? সেই জবাবটা কেন? শিশির কাছে আমি জানতে চাইবো। আমি যেটা বলছি যে কিউটা দিচ্ছি, মানে আপনারা কি ফেল করছেন? না না, আমি যেটা বলছি যে আমরা এবি যখন পার্টি কি ফেল করছে? আমরা যখন নতুন দল করেছি তখন কিন্তু আমাদের একটা ব্যাখ্যা ছিল যে আমরা এই কারণে প্রচলিত রাজনৈতিক দলগুলোর ব্যর্থতার প্রেক্ষাপটে আমরা একটা নতুন রাজনৈতিক দল করার প্রয়োজনতা অনুভব করছি। ঠিক তেমনিভাবে নাগরিক কমিটি আজকে যেটা করতে চাচ্ছে নতুন প্রেক্ষাপটে, এখানে যেটা আপনার হাবিব ভাই বললেন যে এই প্রেক্ষাপটে এসে নাগরিক কমিটির দুটো প্রশ্নের জবাব দিতে হবে তাদেরকে বড়ভাবে, যে আপনারা কেন একটা, সকল রাজনৈতিক দল তো আপনাদের সাপোর্টে ছিল, সকল জনগণ আপনাদের নেতৃত্বে কাতারবন্ধ হয়ে লড়াই করেছে, জুলাই আগস্ট বিপ্লবকে নেতৃত্ব দিয়েছে ছাত্ররা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা আজকে যারা নাগরিক কমিটি তারা কেন আজকে একটা নতুন দল করার চিন্তা করলো? এটা একটা আরেকটা যে কথা, সেটা হচ্ছে যেই কথাটা বারবার সবাই বলছে যে এটা একটা সুবিধাবাদিতার দিক কিনা, মানে একটা দল যদি সুবিধাবাদিতা নিয়ে গড়ে ওঠে, সরকারি একটা যে কোনো কারণে হোক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা নাগরিক কমিটিকে মানুষ একটা সরকারি স্পন্সর্ড রাজনৈতিক দল বিবেচনা করছে কিনা, এটা একটা পারসেপশন তৈরি হচ্ছে কিনা, এই দুটি প্রশ্নের সেই উত্তর জায়গায় আপনি জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য জনাব আব্দুল শিশির, আপনি কি হ্যাঁ, আমি আমি সংক্ষেপে যদি দেন, কারণ আমাদের সাথে যুক্ত আছেন হাবিবুর রহমান হাবিব, আমরা তার সাথে আলোচনাটি করব আরেকবার। শুরুতে হাবিবের কথার উত্তর দিচ্ছি। হাবিবের যে না, যে প্রশ্নটি আপনাকে ওটাই আমি প্রশ্নে যাচ্ছি, মুজিবুর রহমান মঞ্জুর যে হাবিব করেছেন। ভাই ব্যক্তিগতভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ চায়, কিন্তু আসলে হাবিবের দল বিএনপি কিন্তু দলীয়ভাবে কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধ এখনো চায়, এই কথাটা মুখ দিয়ে কোনো সিনিয়র নেতা বা দায়িত্বশীল নেতা বা দলের সেক্রেটারি কেউ বলেন নাই। সুতরাং বিএনপি আওয়ামী লীগ নিষিদ্ধ চায় না, এটাই এখন পর্যন্ত বাস্তবতা। আচ্ছা, আমি এখন আসি রাজনৈতিক দল কেন করতে আমরা আগ্রহী হলাম। দেখেন, এই আন্দোলনটা কিন্তু আমাদের ইয়াং জেনারেশন করেছে, পিছনে ছিলেন আবাল বৃদ্ধ বনিতা সবাই, বয়স্ক সিটিজেন বা সিনিয়র পলিটিশিয়ান সবাই ছিলেন, কিন্তু ড্রাইভিং ফোর্স তো ছিল ইয়াং জেনারেশন। আন্দোলনের পর আমরা দেখতে পেলাম ইয়াং জেনারেশনের পালস বুঝতে ব্যর্থ হচ্ছেন এই রাজনৈতিক দলগুলো, সিনিয়র পলিটিশিয়ানরা। দেখেন আপনার, না, উনি আরেকটা প্রশ্ন করছেন। হ্যাঁ এটাও আরটা হচ্ছে ওই যে কিংস পার্টি বা সরকার সুবিধা নিয়ে কোনো রাজনৈতিক দল গঠন করা হচ্ছে কিনা, আমি এটা বলবো যে একদমই না। কিভাবে না? একদমই না। একদমই মানে না। আপনি অন্তর্বর্তী সরকারের কোনো সুবিধা, কোনো ধরনের বিষয় নিয়ে আপনারা রাজনৈতিক দল করছেন না? করছি না। যদিও কিভাবে- এটি রাজনৈতিক দল এখনো এটার একটা ব্যাখ্যা দিতে চাই। ধরেন আপনার কিংস পার্টি কিভাবে, মানে একদম সরকার প্রধান যদি একটা দল গঠন করে তখন সেটাকে কিংস পার্টি বা ক্ষমতার সর্বোচ্চ সুবিধাভোগী দল বলা হয়। সেটা করেছেন কি হোসেন মোহাম্মদ এরশাদ করেছেন, আমরা আর আমরা জিয়াউর সেই আলোচনা রহমানও হয়েছে, অনেকে সেই বলে। আলোচনা তাহলে সেই হিসেবে তো হয়েছে আমাদের এখানে, সরকার প্রধান সেই কেউ আলোচনা নাই। হয়েছে। আমাদের সাথে অনলাইনে যুক্ত আছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব। আমি সরাসরি হাবিবুর রহমান হাবিব আপনার কাছে জানতে চাই, এই রাজনৈতিক দল যেটি গঠনের একটি প্রক্রিয়া চলছে, উদ্যোগ জাতীয় নাগরিক কমিটি, সেটি কি জনসমর্থন পাবে? কি মনে করেন আপনি? না, কোন রাজনৈতিক দল গঠন হলে তাকে তো বললাম যে আমি ওয়েলকাম করব, কিন্তু তারা যে ধাঁচে করতে চাচ্ছে, মানে মানুষ আশঙ্কা করছে, বাস্তবে আসলে তখন বোঝা যাবে যে সরকারের একটা আনুকূল্য নিয়ে বা সরকারের সাথে যাদের সৎ ভাব আছে। এখন আন্দোলন করলাম আমরা সবাই মিলে, আন্দোলন কিন্তু এই 36 দিনের আন্দোলনের সরকার পতন হয়নি। এই আন্দোলনটা 36 দিনের আন্দোলনের সরকার পতন আন্দোলন ছিল না, এটা ছিল হলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন 18 সালে। বাস্তবটা বুঝতে হবে, মানতে হবে। 18 সালে যদি 5%, 10%, 15% কোটা রেখে যদি সংস্কার করে দিত, তাহলে এই ফ্যাসিস্ট সরকারের আর প্রয়োজন পড়তো না কোটা ফিরিয়ে দেওয়া। কোটা বাতিল করেছিল বলেই কোটা ফিরিয়ে নিল। কেন ফিরিয়ে নিল এটা বুঝতে হবে। কিন্তু ফিরিয়ে নিল এই কারণে, তখন দেশে প্রতিদিন এই বেনজির, আজিজ, মতিউর, আসাদের যে কাহিনী বেরোতে থাকলো, তা সরকার ভয় পেয়ে গেল যে আমাদের কাহিনী ওদের চেয়ে আরো বড়, আরো বিশাল। তখন মনে করলো যে এই একটা আমাদের হাতে বড় একটা ইস্যু আছে, এই কোটাটা আবার ফিরিয়ে নিয়ে আসে। কোটা ফিরিয়ে নিয়ে আসে, ছাত্ররা মাঠে নামবে, রাজনৈতিক দলগুলি মাঠে নামবে। তখন এই সুযোগে আমরা পিটিয়ে ছাত্রদের ঘরে উঠিয়ে দেবো, রাজনৈতিক দলগুলিকে আবার কারাবন্দী করবো, করে আমরা ওই যে যেটা মাঠে আসতেছিল সেই তাদের বিরুদ্ধে সেই অভিযোগগুলি, সেই লুটপাটের কাহিনী আসবে না, এটা ছিল তাদের মনের কথা। তারা ভাবে নাই আওয়ামী এই লীগের, কাজটি করতে হাবিবুর গেলে রহমান তারা- হাবিব, আপনি আওয়ামী লীগের মনের কথা কেমনে জেনেছেন আমি জানি না, বা আমরা এখানে ধারণা করতে আগে পারছি না। ছাত্রলীগের সভাপতি ছিল কিন্তু না, আগে মনের কথা তো আপনি জানারই কথা। আপনি আপনি আওয়ামী লীগকে আপনি আওয়ামী লীগের মনের ভাষা বুঝতে পারেন, বিকজ আমি আপনি কেন বুঝতে আপনি পারবো? দীর্ঘদিন তো আওয়ামী লীগের মনের ভাষা কেন? ছাত্রলীগের আপনি আমার কথা শোনেন,
জি আমার মনে আওয়ামী লীগের মনের ভাষা না। আমার সাথে কথা যখন বলবে যেই বলুক, জি একটু হিসাব করে বলতে হবে। এই কারণে আমি যখন 90 সালের রেহাদের লাশ নিয়ে ঢাকা মেডিকেল কলেজ থেকে ক্যাম্পাসে নিয়ে আসছিলাম, আত্মগ্রহণ আমি নেতৃত্ব দিয়েছিলাম। আমি তখন ওই দিনই ওখানেই বলেছিলাম যে স্বৈরাচারের পতন না করে ঘরে ফিরে যাবো না। আর অনেক কথা বলতাম, সে বলতে চায় না। এই আমি 96 সালের একতরফা নির্বাচন বিএনপি করার পর ওই জনতার মঞ্চ আমি শেখ হাসিনা জানি না ওটা জনতার মঞ্চ কে কিভাবে করলো, ওটা আমি করেছিলাম, শুরু করেছিলাম আমি। যে সরকার তত্ত্ব সরকার দাবি আদায় না করে ঘরে ফিরে যাব না, ঘরে ফিরে নেই। তত্ত্ব সরকার দাবি আদায় ঘরে সেদিন সভাপতি করেছি। ওই ছাত্র, ওটা আমারই দেওয়ার নাম। আমি বলেছিলাম যাদের আমি সভাপতি করেছি। এইবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুরু করলো। তার আগে আমি যখন জেলখানা থেকে বেরো আসলাম, আমি বাংলাদেশে এক মাহমুদুর রহমান বলেছিল, তার একটা প্রেক্ষাপট আমি বলেছিলাম যে আমি আমার মামলা হাইকোর্ট যে আমাকে সমুদ্র করেছিল, আমি বলেছিলাম আমি আমার এই যেটা বলেছি আরো বলবো, যদি বেগম খালেদা জিয়া, তারেক রহমান এবং জুবাইদুর রহমানের নামে এই ধরনের মিথ্যা সাজা দেয়, তাহলে আমি বিরোধিতা করতে থাকবো 100 বছর জেলে পরোয়া করি না। সেদিন কি কেউ ভেবেছিল? সেদিন কি ভেবেছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রাস্তায় যাবে? যদি কোটা ফিরে না নিয়ে আসতো, বৈষম্য বিরোধী ছাত্রকে মাঠে আসতো না, মোটেই আসতো না, একদমই আসতো না। তারা আসলো তো তাদের কোটা যখন আবার ফিরিয়ে নিল তখন তার প্রতিবাদ করতে। কিন্তু আমি কিন্তু 21শে এপ্রিল জেলখানা থেকে বেড়ে এসে, সাজা খেটে বেড়ে এসে, ওই দিন হাসিনা টেবিলটাকে আমি হাসান করিম বলেছিলাম এই সরকার বিদায় নিবে বাধ্য, খুব তাড়াতাড়ি। পরের দিন ফেস দ্য পিপলে বলেছি, আমি 2 দিনের টক শোতে বলেছি, এবং বলেছি যে আওয়ামী লীগ এই অল্প দিনের ভিতরে ক্ষমতা থেকে তারা বিতাড়িত হবে, কারণ তারা একটা ভোট করতে পারলো না। এক দলীয় শাসন ব্যবস্থা, এক দলীয় ভোট করলো, তার গঠন অবমাননা করেছে, সংবিধানকে হাবিবুর রহমান হাবিব, আমরা জানি যে আপনি তারপরে বৈষম্য বিরোধী ছাত্ররা আন্দোলন শুরু করলো। আবার দেখেন প্রথম দিকেই আমি কিন্তু একদম তাদের পক্ষে, আমার দল বা অন্যরা সমর্থন করার আগে আমি ব্যক্তিগতভাবে আমি বলেছি, বৈষম্য ছাত্র আন্দোলন বলেছে তোমরা চালিয়ে যাও, তোমাদের আন্দোলন সফল হবেই, কারণ তোমরা ন্যায়সঙ্গত সেটি দাবি সফল নিয়ে। হয়েছে 5 তারিখে, কিন্তু এই কথা সত্য যে গত 15 বছরের যে মানুষের পুঞ্জীবিত ক্ষোভ এবং আপনারা বড় দল হিসেবে বিএনপির যে অসংখ্য মানুষ, অসংখ্য নেতাকর্মী গুম খুন, সাবেক এমপি সহ অনেক মানুষ আন্দোলনে করতে গিয়ে, অর্থাৎ নিরপেক্ষ নির্বাচনের জন্য ভোট চাইতে গিয়ে, নির্বাচন চাইতে গিয়ে আপনারা অনেক নির্যাতনের শিকার হয়েছেন। সেই পঞ্জীবিত ক্ষোভ এবং সাধারণ মানুষের যে বঞ্চনা, যে বৈষম্য, সেখান থেকেই মূলত বৈষম্য বিরোধী আন্দোলনে দলমত নির্বিশেষে, অর্থাৎ একটি দল আওয়ামী লীগ এবং তাদের যারা সমর্থক দল ছিল, জোট ছিল, তারা বাদে বাকি সমস্ত রাজনৈতিক দল, অবশ্যই এবি পার্টি, অবশ্যই নাগরিক ঐক্য, নাগরিক কমিটি বা নাগরিক মানে গণতন্ত্র মঞ্চ সহ সমস্ত রাজনৈতিক দলই কিন্তু সমর্থন দিয়েছিল রাজপথে তাদের সমর্থনের। আমরা এই আলোচনায়, আপনি হাবিবুর রহমান হাবিব পাবনা থেকে একটি জরুরি কাজে গিয়েছিলেন, সেখান থেকে আমাদের 71-এর মুখোমুখি অনুষ্ঠানে আপনি অনলাইনে যুক্ত ছিলেন, এজন্য আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। একই সাথে দর্শক, আমরা একটা বিরতির পর আবার ফিরছি 71-এর মুখোমুখি অনুষ্ঠানে, আমাদের সঙ্গেই থাকবেন। দর্শক, বিরতির পর আবারও ফিরলাম 71-এর মুখোমুখি অনুষ্ঠানে, সাথে আছে আমি শফিক আহমেদ এবং আমাদের স্টুডিওতে চলমান রাজনৈতিক পরিস্থিতি এবং আগামী নির্বাচন নিয়ে কথা বলতে উপস্থিত আছেন শুরু থেকেই এবি পার্টির সদস্য সচিব মুজিবুর রহমান মঞ্জু এবং নতুন রাজনৈতিক দল গঠনের একটি উদ্যোগ, সেই উদ্যোগের সংগঠনের নাম এখনও, রাজনৈতিক দলের নাম আমরা জানি না, কিন্তু জাতীয় নাগরিক কমিটি, সেটির জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য জয়নাল আবেদিন শিশির। আমরা শুরুতে আসতে চাই এই পর্যায়ে আলোচনায় জনাব মুজিবুর রহমান মঞ্জু, আপনার কাছে এবি পার্টি কি আগামী নির্বাচন, যেটি প্রধান উপদেষ্টা বলছেন যে এই 25 সালের শেষার্ধে অথবা 26 সালের প্রথমার্ধে নির্বাচন হবে, সেই নির্বাচনে এবি পার্টির সক্ষমতা আছে? প্রার্থী পাবেন? 300 আসনে প্রার্থী দেওয়ার মতো আপনাদের দলের নেতাকর্মী আছে এবং প্রার্থী দিতে পারবেন আপনারা? দেখেন, নির্বাচন যেহেতু আমরা নিবন্ধন পেয়েছি এবং আমরা এবার আন্দোলন সংগ্রামে আমরা ভূমিকা রেখে একটা মানুষের কাছে একটা গ্রহণযোগ্যতা পেয়েছি, আমাদেরকে নিয়ে ব্যাপক আলোচনা হয়েছে, ব্যাপক সমালোচনার মধ্য দিয়ে আমাদের দলটা একটা অর্গানিক প্রসেসের মধ্যে দিয়ে এগিয়ে এসেছে। আমরা ব্যাপকভাবে দেখছি আমাদের দলে লোকজন যোগদান করছেন প্রায় প্রতিদিনই। কিন্তু একটা কথা হচ্ছে, এটা কিন্তু সত্য কথা, যে আমাদের দেশে যে চলমান নির্বাচনী প্রক্রিয়া, এই নির্বাচনী প্রক্রিয়াটাই তো এক ধরনের, আমরা যেটা বলছি, নতুন রাজনৈতিক বন্দোবস্ত। যে আমাদের রাজনৈতিক পরিস্থিতিটা এমন যে আপনি যদি ইলেকশন করতে হয় আপনার অনেক টাকা লাগবে,
আপনি যদি ইলেকশন করতে হয় আপনার অনেক মাসেলম্যান লাগবে, আপনার অনেক প্রভাব প্রতিপত্তি লাগবে। তো এই জায়গাটায় এটা সত্য যে এই জায়গায় আমরা দুর্বল। অর্থ, বিত্ত, মাসেলম্যান, প্রভাব, এই জায়গায় এবি পার্টি একটা নতুন দল, নাগরিক কমিটিও একটা নতুন রাজনৈতিক দল আকারে আবির্ভূত হবে। কিন্তু আমরা যে কথাটা বলতে চাচ্ছি যে আমরা একটা নিউ ডাইমেনশন সৃষ্টি করতে চাই। আমাদের রাজনীতির একটা দিক আমরা বারবার প্রথম থেকে বলেছি যে আমরা একটা সলিউশন বেসড পলিটিক্স, আমরা একটা সমাধান তুলে ধরবো মানুষের কাছে। অর্থাৎ কোনো মতাদর্শ না, কোনো ধর্ম না, আমরা বলছি রাষ্ট্রের সমাধান। ধরুন আমার বেকারত্ব আছে এত বিপুল পরিমাণে, বেকারত্বের সমাধানটা কি হবে? আপনি দেখেন বিএনপিকে জিজ্ঞেস করেন কত বেকার আছে, এই বেকারত্ব আপনি কিভাবে দূর করবেন, কোনো প্রপোজিশন নাই। আওয়ামী লীগকে জিজ্ঞেস করেন, বলে দিল যে 10 টাকা সেরে চাল খাওয়াবে। কিভাবে খাওয়াবে? ঘরে ঘরে চাকরি দিব। কতজনকে চাকরি দিবেন? কয়টা ঘর আছে? এই ধরনের স্পেসিফিক কোনো প্রপোজিশন নাই। এবি পার্টির রাজনীতিটা হচ্ছে এবি পার্টি যখন কোনো সমাধানের কথা বলবে, কারণ এবি পার্টি যদি বলে যে আমরা ঢাকা মহানগরীতে যানজট নিরসন করব, এবি পার্টি একটা প্রপোজিশন দিবে কি ধরনের যানজট হয়, কেন যানজট হচ্ছে, আমরা এই পদক্ষেপ নেব, এই পদক্ষেপের ফলে যানজটটা দূরীভূত হবে। যখন এই সলিউশন বেসড প্রপোজিশন দিবে তখন দলকে মানুষ গ্রহণ করে নেবে এবং রাস্তাঘাটের মানুষও জানবে হ্যাঁ এইভাবেই সমাধানটা সম্ভব। মানুষ বুঝবে যে আমাদের রেলওয়ের এই সমস্যা, এবি পার্টি প্রপোজ করেছে, এই রেলের এই সমাধানগুলো করলে আমাদের রেলের এই ভাঙ্গাচোরা থাকবে না, এই সমস্যা থাকবে না, টাইম মানে এই যে বিলম্ব হয় এটা থাকবে না, দুর্নীতি থাকবে না, বিষয়গুলো। এই জন্য এই নতুন রাজনীতিটা বুঝতে মানুষের একটু সময় লাগবে। কারণ আমরা যখন প্রথম বলেছি মানুষ বোঝে নাই যে অধিকার ভিত্তিক রাজনীতি কি। ঠিকই ছাত্ররা যখন একটা কোটা সংস্কার আন্দোলন থেকে, আপনার মনে থাকার কথা শফিক, আপনার যখন রাস্তায় ছাত্ররা যখন নিরাপদ সড়কের আন্দোলন করলো, দেখেন একটা পর্যায়ে তারা যখন বলল যে রাষ্ট্রের মেরামত চাই এবং লিখে দিয়েছে যে সাময়িক অসুবিধার জন্য আমরা দুঃখিত, রাষ্ট্র মেরামতের কাজ চলছে। শুরু হয়েছে কিন্তু নিরাপদ সড়ক দিয়ে, কিন্তু এরপরে চলে গেছে রাষ্ট্র মেরামতে। এবং আমরা সবাই কিন্তু এখন রাষ্ট্র মেরামতের কথা বলছি, সবাই রাষ্ট্র সংস্কারের কথা বলছি। সমস্যার সমাধানের রাজনীতি এবং অধিকার ভিত্তিক রাজনীতি কিভাবে জাতীয় রাজনীতি হয়ে উঠতে পারে, এটা ওরা আন্দোলন করে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করে দেখিয়ে দিয়েছে। ওরা ঠিকই, হাবিব ভাই ঠিকই বলেছেন, ওরা তো কোটার কথা বলেছে। এখানেই তো রাজনীতিটা আমরা বুঝাতে চাই পুরানো রাজনীতিবিদদের। বলবো আমি অধিকারের কথা, কোটার সাথে কত লোক জড়িত? আপনি কোটার সাথে জড়িত, আপনার বাচ্চা তো এখনো ছোট, তাই না? আপনি তো কোটা কনসার্ন না, আপনার কোটা এখন আপনাকে স্পর্শ করেনি, কিন্তু আপনি তো কোটা আন্দোলনের সমর্থক ছিলেন। আমি জানি আপনি কোটা আন্দোলনের, এই আন্দোলনে আমাদের সাথেই ছিলেন, আমাদের সাথে ছিলেন। তাহলে দেখেন যেই দাবিটা আপনার সাথেও সম্পৃক্ত না, গ্রামের কৃষকের সাথেও সম্পৃক্ত না, সেও কিন্তু নিরাপদ সড়কের দাবিকে সমর্থন করেছে, সেও কিন্তু আবু সাইদের হত্যার পরে সেও রাজপথে চলে এসেছে। এইভাবে অধিকার ভিত্তিক আন্দোলনটা জাতীয় রাজনীতির রাষ্ট্র পরিবর্তনের সমস্যা সমাধানে চলে আসে। আমরা মনে করছি যে আমরা যে নির্বাচনটা সামনে ফেস করব, আমরা 300 আসনে প্রার্থী দেওয়ার চেষ্টা করছি। কোথাও হয়তো খুব সবল প্রার্থী হবে, কোথাও হয়তো দুর্বল প্রার্থী হবে। আমরা যে জিনিসটা তুলে ধরবো সেটা হচ্ছে আমাদের রাজনীতিটাকে আমরা তুলে ধরবো, এবং এটা হয়তো এবারের না হলেও খুবই সহসা এই রাজনীতি পপুলার হবে। এবং আমি আপনাকে আপনার রাজনৈতিক দল এবি পার্টিতে যেহেতু অনেক গুণী মানুষ আছেন, বুদ্ধিমান মানুষ আছেন, দক্ষ মানুষ আছে, তরুণ আছে, সেটি হয়তো বা দৃশ্যমান আমরা নির্বাচনের আগে, বিশেষ করে নির্বাচনী ইশতেহার বলতে যা বোঝায়, প্রতিশ্রুতি, সেটির মধ্যে আমরা বুঝতে পারবো। আমরা আলোচনায় আসতে চাই যে জাতীয় নাগরিক কমিটি একটি রাজনৈতিক দল গঠনের উদ্যোগ, যদি এটা কতদিনের মধ্যে সেই উদ্যোগ বাস্তবে হবে, নাম কি হবে, এবং নাম যদি হয় আপনারা কি মনে করেন যে অল্প সময়ের মধ্যে নির্বাচন কমিশনের নিবন্ধন পেতে হলে এবি পার্টি যেভাবে সারা দেশে সমস্ত জায়গায় কমিটি কার্যালয় করার পর, দীর্ঘদিন করার পরে কিন্তু সংগ্রামের পরে কিন্তু পেয়েছে, আপনারা কি নিবন্ধন পাবেন, বা কতদিনের মধ্যে জাতীয় নাগরিক কমিটি রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করবে আনুষ্ঠানিকভাবে? খুব সংক্ষেপে। হ্যাঁ, ধন্যবাদ শফিক ভাই। আমরা বিশ্বাস করি এবং আমরা আত্মবিশ্বাস রাখি আগামী 2-1 মাসের মধ্যে আমরা আত্মপ্রকাশ করব রাজনৈতিক দল হিসাবে, এবং আমাদের সেই সাংগঠনিক ভিত খুব শক্তিশালীভাবে রচিত হচ্ছে। ইতিমধ্যে আমরা জাতীয় নাগরিক কমিটি সারা দেশে প্রায় 100 কমিটি আমরা দিয়েছি। আমরা আশা করি এই মাসের মধ্যে আমরা মোটামুটি বাকি যে আপনার প্রায় 600 উপজেলা কমিটি এবং থানা কমিটি, এগুলো আমরা সম্পূর্ণ করতে পারবো। আশা করি 2 মাসের মধ্যে আমাদের এই কাজটা সম্পূর্ণ হবে। নিবন্ধন পাবেন? নিবন্ধন আসলে আপনার ইলেকশন কমিশনের যে ক্রাইটেরিয়া, আপনার যদি জেলা এবং উপজেলা একটা নির্দিষ্ট সংখ্যক যদি থাকে,
সম্ভবত 22টা জেলা আপনার জেলা কমিটি থাকা লাগে। 22টা জেলা, মানে 22টা না, ঠিক আসল কথা হচ্ছে এক থাকতে তৃতীয়াংশ। হয়। তৃতীয়াংশ। আরেকটি সর্বশেষ আমি ওই আসি, যদি সক্ষমতার আপনারা কি একদম- 300 আসনই এই জাতীয় নাগরিক কমিটি যেটি রাজনৈতিক দল হবে সেখানে প্রার্থী দেওয়ার চিন্তা ভাবনা নিশ্চয়ই আলোচনা হচ্ছে, পারবেন? 300 আসন বলতে আমরা তো সাংবিধানিক অনেক সংস্কার চেয়েছি। এখানে সংবিধানে আমরা কিন্তু আপার হাউস লোয়ার হাউস দুটোই বলেছি। তো এখানে আমাদের তো সাংবিধানিক অনেক দাবি রয়ে গেছে, যেটা হচ্ছে আমরা সংবিধানে বলেছি এখানে যে আপার হাউস থাকবে, সেটার একটা ফরমেশন থাকবে, লোয়ার হাউসের ফরমেশন থাকবে। এখন আমাদের ওই দাবি অনুযায়ী যদি আশা করি রাষ্ট্রের জনগণ সাপোর্ট দেয়, তাহলে আমরা ওই যত আসনে হয় তত আসনে আমরা প্রার্থী দেবো ইনশাল্লাহ। আপনাদের জাতীয় নাগরিক কমিটির, তাহলে আমরা বুঝতে পারলাম এই আলোচনা থেকে, জাতীয় নাগরিক কমিটি খুব সহসাই একটি রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করবে। একই রকমভাবে এবি পার্টি যে বুদ্ধিভিত্তিক অর্থাৎ সমাধানের রাজনীতি, শুধু সংকট না, সংকট আইডেন্টিফাই করা বা চিহ্নিতকরণ এবং একই সাথে সমাধান তুলে ধরা, সমাধানের পথ তুলে ধরে আপনাদের এই 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 সব যে কথা, এই আলোচনা অর্থাৎ ৭১-এর মুখোমুখি অনুষ্ঠানে আপনারা বললেন, সেটি আমাদের মানে দর্শক যারা, আমরা যেটা বলতে চাচ্ছি, আমরা বলবো না যে শহীদ জিয়ার আদর্শের বাংলাদেশ গড়ব, আমরা বলবো না যে আমরা এটাকে একটা ইসলামী রাষ্ট্র করব, আমরা বলবো না যে এটা একটা মানে ওই লেনিনের মতাদর্শের ভিত্তিতে একটা কাল্পনিক রাষ্ট্র করব। আমরা বলবো আমাদের যে রাষ্ট্রটা হবে সেখানে স্বাস্থ্য ব্যবস্থা এই হবে, মানে বাস্তবসম্মত সমাধান, মানে আমাদের যে সংকট এবং সেই সংকটের সমাধান কি, Right. সেটি সেই রাজনীতি করবে এবি পার্টি আগামী নির্বাচনে। আমার জনগণের চাহিদা তো হচ্ছে সে কম দামে খাবার খেতে চায়, আমার জনগণ হচ্ছে মেধার ভিত্তিতে সে পরীক্ষা অংশগ্রহণ করতে চায় এবং মেধার ভিত্তিতে সে নিয়োগ পেতে চায়, কোনো কোটার মাধ্যমে নয়। প্রপোজালটাকে আমরা পলিটিক্যাল আশা করি যে অল্প সময়ের মধ্যে নির্বাচনের ইশতেহারের মধ্যে এবি পার্টির যেমন তার লক্ষ্য উদ্দেশ্য এই দেশবাসী, বিশেষ করে জাতি, আমরা বাংলাদেশি মানুষ যারা আছে যারা জানতে পারবেন, এই গণমাধ্যমের মাধ্যমে সেটা জানাবেন। আপনারা একই রকমভাবে জাতীয় নাগরিক কমিটির কি নামে রাজনৈতিক দল হয়, গঠন হয়, সেটিও আমরা জানতে পারবো। এবং আপনারা নিবন্ধন ঠিকমতো পাচ্ছেন কিনা, আসলেও পাবেন কিনা, সেটি একটি বড় প্রশ্ন আছে। প্রার্থী পাবেন কিনা এবং কতটুকু জনসমর্থন পাবেন শেষ পর্যন্ত। নির্বাচন তো একটি অনেক বড় চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জ মোকাবেলা করে ঠিক সংসদে অথবা যদি দ্বিকক্ষ বিশিষ্ট হয় সেখানে আপনারা কতটুকু অবস্থান নিতে পারবেন বাংলাদেশের মানুষের জন্য, যে বৈষম্যের জন্য আন্দোলন করেছিলেন আপনাদের সহকর্মীরা, আপনাদের সতীর্থরা, যারা শহীদ হয়েছেন তাদের রুহের মাগফিরাত এবং যারা এখনও চিকিৎসাধীন আছেন তাদের সুস্থতা কামনা করে এই বিজয়ের মাসে যারা শহীদ হয়েছেন এবং একই সাথে 1971 সালে যারা জীবন দিয়েছেন এবং আহত হয়েছিলেন, আহত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, তাদের প্রতি সম্মান শ্রদ্ধা জানিয়ে দর্শক ৭১-এর মুখোমুখি অনুষ্ঠান আজ এই পর্যন্তই। ভালো থাকবেন।